দেখুন, নির্বাচনকে আমরা অনেকেই শুধু হার জিতের একটা খেলা বলে মনে করি, কিন্তু ব্যাপারটা কি আসলেই তাই? না, এর উদ্দেশ্যটা কিন্তু অনেক গভীর। নির্বাচন হলো আসলে এক ধরনের ডেটা ইঞ্জিনিয়ারিং, যার মাধ্যমে মানুষের প্রয়োজন, তাদের আশা আকাঙ্ক্ষা আর তাদের ক্ষোভকে ঠিকভাবে বোঝা যায়। চলুন, আজ আমরা একসাথে পশ্চিমবঙ্গের নারায়ণনগর বিধানসভা কেন্দ্রের মানুষের রায়টা একটু কাটাছেঁড়া করে দেখি। তথ্যের আয়নায় বোঝার চেষ্টা করি ওখানকার মানুষ ঠিক কী বলতে চাইছে। তো আমাদের এই পুরো বিশ্লেষণটা আমরা মোট 6টা ধাপে সাজিয়েছি। প্রথমে আমরা জানব নারায়ণগড়ের মাটি আর মানুষের পরিচয়। তারপর দেখব ব্যালট বক্সের ফলাফল কি বলছে, সেই ফলাফলের পেছনের কারণগুলো কি, মানুষের মনে জমে থাকা অভিযোগগুলো কি কি, আর তারপর শাসনের জন্য একটা কার্যকরী রূপরেখা কেমন হতে পারে। আর সবশেষে যেটা সবচেয়ে জরুরি, বিশ্বাস ফিরিয়ে আনার পথটা কি। যে কোনো জায়গার রাজনীতি বুঝতে গেলে শুরুটা করতে হয় একদম গোড়া থেকে, মানে সেই এলাকার মাটি, জল আর সেখানকার মানুষের জীবনযাত্রা থেকে। কারণ রাজনীতি তো আর আকাশ থেকে পড়ে না, তাই না? এটা তৈরি হয় মানুষের দৈনন্দিন বাস্তবতা আর ভৌগোলিক পরিস্থিতিকে ঘিরেই। নারায়ণগড়কে বলা যেতে পারে দক্ষিণবঙ্গের সমতল ভূমির একটা জলজন্ত ছবি। এখানকার সমাজটা মূলত গ্রাম আর কৃষির ওপর নির্ভরশীল। জীবন আর জীবিকা দুটোই ধান চাষ আর মৌসুমী নদীনালার সাথে একেবারে জড়িয়ে আছে। আর এর একটা সরাসরি ফল হল প্রতি বর্ষায় বন্যার ভয়টা এখানকার মানুষের জীবনের একটা রোজকার চিন্তা, যা তাদের অর্থনীতি আর মনের উপর গভীর ছাপ ফেলে। এখানকার সমাজের গঠনটা যদি দেখেন, তাহলে একটা খুব জরুরি ছবি ফুটে ওঠে। ২০১১ সালে জনগণনা বলছে এটা প্রায় পুরোপুরি একটা গ্রামীণ এলাকা। ৯৭% মানুষই গ্রামে থাকেন। আর আরও যেটা লক্ষ্য করার মতো তা হল জনসংখ্যার একটা বিরাট অংশ, মানে ৪১%-এরও বেশি, তারা তপশিলি জাতি বা উপজাতি সম্প্রদায়ের। এই পরিসংখ্যানটা শুধু সামাজিক পরিচয় নয়, এটা অর্থনৈতিক বঞ্চনার একটা ইতিহাসকেও আমাদের সামনে তুলে ধরে। আর এই সংখ্যাটা এটাই হয়তো নারায়ণগড়ের সবচেয়ে কঠিন সত্যিটা তুলে ধরে। ভাবুন একবার, এখানকার প্রায় ৪৪% কর্মক্ষম মানুষ হলেন প্রান্তিক শ্রমিক। এর মানে হল বছরের বেশিরভাগ সময় তাদের কোনো পাকা কাজ থাকে না। এই সংখ্যাটা শুধু একটা পরিসংখ্যান নয়, এটা লক্ষ লক্ষ মানুষের রোজকার অনিশ্চলতা, দুশ্চিন্তা আর নিরাপত্তাহীনতার ছবি। আর এর ফল কি? ফল হল এখানকার বহু তরুণ একটা ভালো জীবনের খোঁজে নিজের বাড়ি এলাকা ছেড়ে অন্য রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে। তো এলাকার বাস্তব পরিস্থিতিটা তো বোঝা গেল। এবার চলুন কান পাতা যাক ব্যালট বক্সের দিকে। ভোটের সংখ্যাগুলো কিন্তু শুধু অঙ্ক নয়, ওগুলো মানুষের জমে থাকা ইচ্ছের প্রতিধ্বনি। আর গত দুটো নির্বাচনের ফলাফল দেখলে বোঝা যায় এখানকার রাজনৈতিক হাওয়া কতটা বদলে গেছে। স্ক্রিনে যেটা দেখছেন সেটাকে একটা রাজনৈতিক ভূমিকম্প বললে কিন্তু ভুল হবে না। ২০১৬ সালে যে দলের ভোট ছিল মাত্র ৫% আশেপাশে, ২০২১-এ মাত্র ৫ বছরের মধ্যে সেটাই বেড়ে দাঁড়ালো প্রায় ৪৫%। এখন প্রশ্ন হলো, এই বিরাট উল্লম্ফনটা এলো কোথা থেকে? ডেটা কিন্তু পরিষ্কার বলছে এই ভোটের সিংহভাগই এসছে বামেদের ভোট ব্যাংক ভেঙে, যারা একসময় এলাকার প্রধান রাজনৈতিক শক্তি ছিল। এবার যদি আমরা জয়ের ব্যবধানটা দেখি, তাহলে ছবিটা আরও পরিষ্কার হয়ে যায়। ২০১৬-তে যেখানে জয়ের ব্যবধান ছিল ১৩,০০০-এর বেশি, ২১-এ সেটা কমে এসে দাঁড়ায় মাত্র ২,৪১৬ ভোটে। আর তার সাথে প্রায় ৯০% ভোট পড়ার হার। এটা কি প্রমাণ করে? এটা প্রমাণ করে যে মানুষ কিন্তু ভীষণভাবে সচেতন এবং তারা নিজেদের মতামত জানাতে দলে দলে ভোট কেন্দ্রে এসেছেন। এই দুটো তথ্য মিলিয়ে একটাই কথা বলা যায়, শাসক দলের প্রতি মানুষের রায়টা বেশ নড়বড়ে। আচ্ছা, এবার আমরা এই যে একটা ভঙ্গুর রায়, এর গভীরে ঢোকার চেষ্টা করব। আমরা ব্যবচ্ছেদ করে দেখব কোন কোন শক্তি আর দুর্বলতা এই ফলাফলের পেছনে কাজ করেছে, আর তাতে শাসক দল আর বিরোধী পক্ষের অবস্থানটা ঠিক কেমন দাঁড়িয়েছে। দেখুন, শাসক দল তৃণমূল কংগ্রেস জিতেছে ঠিকই, কিন্তু তাদের পায়ের তলার মাটি কিন্তু বেশ নড়বড়ে। তাদের আসল শক্তি হল মজবুত পার্টি সংগঠন আর রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষমতা। কিন্তু দুর্বলতাগুলো চোখে পড়ার মতো। মাত্র ১.১% ভোটের জয়ের ব্যবধান, প্রার্থীকে বাইরের লোক হিসেবে দেখা আর রাজ্য জুড়ে দুর্নীতির অভিযোগে দলের ভাবমূর্তি নষ্ট হওয়া, এই সব মিলিয়ে তাদের ভিতটা বেশ দুর্বল হয়ে পড়েছে। অন্যদিকে প্রধান প্রতিপক্ষ বিজেপি কিন্তু এই প্রতিষ্ঠান বিরোধী হাওয়াটাকে খুব দক্ষতার সাথে কাজে লাগিয়েছে। তারা শুধু একটা দলের বিরুদ্ধে প্রচার চালায়নি, বরং তৃণমূল আর সিপিএম দুই দলের থেকেই হতাশ ভোটারদের একজোট করে একটা নতুন জোট তৈরি করেছে। তারা একদিকে যেমন চাষি আর কাজের জন্য মরিয়া হয়ে থাকা তরুণদের ক্ষোভটাকে ধরতে পেরেছে, তেমনি তাদের হিন্দুত্ব আর জাতীয়তাবাদের বার্তা অনেকের কাছে একটা শক্তিশালী বিকল্প হিসেবে উঠে এসেছে। চলুন
এবার রাজনৈতিক বিশ্লেষণ থেকে সরে এসে আমরা সরাসরি মানুষের প্রতিদিনের জীবনে ঢুকে পড়ি, কারণ ব্যালট বাক্সে যে ক্ষোভটা দেখা যায় তার আসল উৎসটা তো লুকিয়ে থাকে মানুষের রোজকার সমস্যা, হতাশা আর বঞ্চনার মধ্যেই। আসুন সেই অভিযোগের খাতাটা একবার খুলে দেখা যাক। একটা শব্দ, কাটমানি। এই একটা শব্দই যেন পুরো সিস্টেমের উপর থেকে মানুষের ভরসা উঠে যাওয়ার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এর মানে হল সরকারি কোনো সুবিধা বা পরিষেবা পেতে হলে কিছু নেতাকে ঘুষ বা কমিশন দিতে হয়। যখন নিজের অধিকার পাওয়ার জন্য মানুষকে টাকা দিতে হয়, তখন সেটা শুধু পকেটে টান ফেলে না, সেটা মানুষের আত্মসম্মানে লাগে আর পুরো শাসন ব্যবস্থার ওপর একটা গভীর বিতৃষ্ণা তৈরি করে। শিক্ষক নিয়োগ দুর্নীতি, এটা তো শুধু খবরের হেডলাইন নয় বা রাজ্যের কোনো একটা বড় কেলেঙ্কারি নয়। নারায়ণগড়ের মতো জায়গায় এটা বহু পরিবারের কাছে একটা ব্যক্তিগত বিপর্যয়ের মতো। যে বাবা মায়েরা ছেলেমেয়েদের ভবিষ্যতের জন্য নিজেদের সবটা দিয়ে দিয়েছিলেন, এই দুর্নীতির জন্য তাদের সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। তাদের হতাশা আর রাগটা তাই খুব গভীর, খুব ব্যক্তিগত। আর তারপর আছে সেই প্রতি বছরের গল্প, বন্যা আর ভাঙা বাঁধ। এটাকে মানুষ আর প্রাকৃতিক দুর্যোগ বলে মনে করে না, এটা এখন তাদের চোখে প্রশাসনিক ব্যর্থতার একটা জ্বলজ্বন্ত উদাহরণ। প্রতি বছর ফসল নষ্ট হয়, ঘরবাড়ি ভাঙে, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ে দুর্নীতি আর অবহেলার অভিযোগ। মানুষ বিশ্বাস করে বাঁধ সারানোর টাকাটা ঠিকমতো খরচ হলেই তাদের এই সর্বনাশটা হতো না। তো সমস্যাগুলো তো চিহ্নিত করা হলো, অভিযোগগুলো শোনা হলো, কিন্তু এটা তো অর্ধেক কাজ। আসল কাজটা হলো এর থেকে বেরোনোর একটা রাস্তা খুঁজে বের করা, একটা নকশা তৈরি করা। এবার আমরা এমন একটা উন্নয়ন পরিকল্পনার দিকে তাকাবো যা তথ্য নির্ভর এবং যার লক্ষ্য হল প্রতিটি বিনিয়োগ থেকে যেন মানুষের সর্বোচ্চ লাভ হয়। হিসাবটা কিন্তু খুবই সোজা। প্রতি বছর বন্যায় প্রায় 200 কোটি টাকার ধান নষ্ট হয়। সেখানে যদি মাত্র 50 কোটি টাকা বিনিয়োগ করে এলাকার বাঁধ আর খালগুলোকে ঠিকমতো মজবুত করা যায়, তাহলে এই বিশাল ক্ষতিটা কিন্তু আটকানো সম্ভব। মানে এটা কোনো খরচ নয়, এটা হলো একটা বিনিয়োগ, মানুষের জীবিকাকে বাঁচানোর জন্য, গ্রামের অর্থনীতিকে বাঁচানোর জন্য। ঠিক একইভাবে চলুন রাস্তাঘাটের অবস্থাটা দেখি। যদি প্রায় 40 কোটি টাকা খরচ করে 50 কিলোমিটার গ্রামের রাস্তা ভালো করে দেওয়া যায়, তাহলে চাষিরা অনেক সহজে আর কম খরচে তাদের ফসল বাজারে পৌঁছে দিতে পারবেন। এর ফলে তাদের আয় অন্তত 15% বাড়বে বলে আশা করা যায়। কারণ ভালো রাস্তা মানে তো শুধু তাড়াতাড়ি যাতায়াত নয়, ভালো রাস্তা মানে দরকারে তাড়াতাড়ি হাসপাতালে পৌঁছানো, বাচ্চাদের স্কুলে পাঠানো, আর সব মিলিয়ে একটা ভালো জীবন। এই উন্নয়নের নীলনকশার আরও কয়েকটা জরুরি দিক হল প্রায় 20 কোটি টাকা বিনিয়োগে একটা কৃষিভিত্তিক কেন্দ্র তৈরি করা, যেটা স্থানীয়ভাবে 100-র বেশি চাকরি তৈরি করবে। এর সাথে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা জল জীবন মিশনের মতো জাতীয় প্রকল্পগুলো যাতে 100% মানুষের কাছে ঠিকভাবে পৌঁছায় তা নিশ্চিত করা, যাতে কোনো যোগ্য পরিবার বাড়ি বা পরিষ্কার পানীয় জল থেকে বঞ্চিত না হয়। কিন্তু সবশেষে একটা কথা বলতেই হয়, পরিকল্পনা যতই ভালো হোক, যদি মানুষের বিশ্বাস না থাকে তাহলে কিচ্ছু হবে না। এই শেষ পর্বে আমরা আলোচনা করব একজন জনপ্রতিনিধি মানুষের এই হারিয়ে যাওয়া বিশ্বাসটা কিভাবে আবার ফিরিয়ে আনতে পারেন। আমাদের সংবিধান প্রত্যেক নাগরিককে যে সম্মান আর মর্যাদার সাথে বাঁচার অধিকার দিয়েছে, সেই মর্যাদাটা তো আসলে নির্ভর করে প্রশাসনের স্বচ্ছতার উপর। এই কথাটা গণতন্ত্রের একেবারে মূল ভিত্তি। বিশ্বাসকে কখনো এমনি এমনি পাওয়া যায় না, এটা অর্জন করতে হয়, আর এটা শর্ত সাপেক্ষ। নারায়ণগড়ের এই সামান্য ব্যবধানের জয় সেই কঠিন সত্যিটাই আবার মনে করিয়ে দিচ্ছে। এই রায়টা আসলে একটা সতর্কবার্তা। এটা দেখিয়ে দিচ্ছে যে মানুষের বিশ্বাস কাচের মতো ভঙ্গুর, আর এটা শুধু কথায় জেতা যায় না, কাজ করে জিততে হয়। তাহলে বিশ্বাস ফিরিয়ে আনার রাস্তাটা কি? দেখুন, এর 4টে খুব পরিষ্কার ধাপ আছে। প্রথম আর সবচেয়ে জরুরি, শোনা। মানুষের অভিযোগ মন দিয়ে শোনা আর সেটা স্বীকার করা। দ্বিতীয়, নির্মাণ করা। এমন কিছু তৈরি করা যা মানুষ চোখে দেখতে পায়, ব্যবহার করতে পারে। তৃতীয়, পৌঁছে দেওয়া। সরকারি প্রকল্পের সুবিধা যেন কোনো বাধা বা দুর্নীতি ছাড়া একদম শেষ মানুষটার কাছে পৌঁছায়, সেটা নিশ্চিত করা। আর চতুর্থ, সুরক্ষিত করা। মানুষের জমি, ফসল আর জীবিকাকে সব রকম বিপদ থেকে রক্ষা করা। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, এই যে প্রতিশ্রুতি ভাঙা গড়ার খেলা চলছে, এর মধ্যে থেকে একটা সত্যিকারের মজবুত জনমত তৈরি হয় কিভাবে? এর উত্তর কোনো জটিল রাজনৈতিক তত্ত্বে নেই। উত্তরটা কিন্তু খুব সহজ। উত্তরটা লুকিয়ে আছে সত্যিকারের কাজে, মানুষের জীবনের উন্নতিতে, আর প্রশাসনের উপর মানুষের হারিয়ে যাওয়া বিশ্বাসটা ফিরিয়ে আনার মধ্যে। এটাই ভাবার বিষয়।